আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় আমাদের সম্পদ, এই অধ্যায়ে তোমরা দুটো ক্লাস করেছো ইতিমধ্যেই, আজ তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা মাটি দূষণের কারণ, ফলাফল এবং মাটি সংরক্ষণের কৌশল সম্পর্কে জানব। মাটি কি আমরা জানি তো, ভূপৃষ্ঠের উপরের স্তরটাই হচ্ছে মাটি, তাই না? যেখানে আমরা ঘরবাড়ি বানিয়ে থাকি, চলাফেরা করি। ভূপৃষ্ঠের উপরের স্তরে গাছপালা, জীবজন্তু সব কিছুই মাটিতে অবস্থান করছে। তোমরা গত ক্লাসে মাটির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জেনেছো, মাটির উপাদান সম্পর্কেও তোমাদের কিছুটা ধারণা হয়েছে। এখন এই মাটি আমাদের গুরুত্বপূর্ণ একটা সম্পদ, যে সম্পদের উপরেই আমাদের বসবাস। সেই মাটি দূষিত হয়ে যাচ্ছে, আমাদের ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। কেন? কারণ কি? মাটি দূষণ বলতে আসলে কি বোঝাচ্ছে? মাটি দূষণ হচ্ছে প্রাকৃতিক কারণে অথবা মানবসৃষ্ট কারণে, যে কারণে দুটোর যে কোনো কারণেই হতে পারে। যদি এই দুটো কারণে মাটির যে প্রয়োজনীয় উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলোর পরিবর্তন হয়। কি ধরনের পরিবর্তন? দেখো, প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে বিভিন্ন দূষক পদার্থ দ্বারা মাটিতে মিশার ফলে মাটির স্তরের ভৌত, রাসায়নিক ও বৈশিষ্ট্যের ক্ষতিকর পরিবর্তন হয়। একেই বলা হয় মাটি দূষণ। প্রাকৃতিক কারণ কি কি হতে পারে? যেমন ধরো জলোচ্ছ্বাস, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, নদীর ভাঙন ইত্যাদি কারণে কিন্তু মাটি ক্ষয় হয়, পরিবর্তন সাধিত হয়, মাটির উপাদানগুলোর পরিবর্তন হয়। এছাড়া এগুলো কি সব প্রাকৃতিক কারণ। এছাড়া মানবসৃষ্ট কারণ, যেমন ধরো আমরা যে কলকারখানার বর্জ্য ব্যবহার করি, আমাদের গৃহস্থলীর বর্জ্য ব্যবহার করি, জমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, তারপর কীটনাশক, আগাছা নিধনকারী পদার্থ, বা জমিতে মাটিতে যেসব ধরনের পদার্থ ক্ষতিকর হয়, সেই ধরনের মাটির জন্য ক্ষতিকর এই ধরনের পদার্থ যখন আমরা ব্যবহার করি, তখন আমাদের দ্বারা মাটির ক্ষতি হয়। কি ক্ষতি হয়? মাটির স্তরের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যে ক্ষতিকর পরিবর্তন হয়। ভৌত মাটির স্তরের স্বাভাবিক যে বৈশিষ্ট্য, যে স্বাভাবিক স্তর, সেটা হচ্ছে ভৌত স্তর। রাসায়নিক, মাটির স্তরে যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে, এবং এক এক জায়গার মাটির বৈশিষ্ট্য, এক এক ধরনের মাটির বৈশিষ্ট্য এক এক রকম। আমরা জানি বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, বিভিন্ন মাটির বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম। তো যেই মাটির যে বৈশিষ্ট্য থাকার কথা, এই মাটির ভৌত স্তর বলে উপরে যে স্তরটা, সেই স্তরের মাটির সেই বৈশিষ্ট্যই যদি পরিবর্তন হয়ে যায়, তখন সেই মাটি দ্বারা আমরা যে স্বাভাবিক কাজকর্ম করি, বা মাটিতে যা স্বাভাবিক প্রক্রিয়া পরিচালিত হয়, সেটা হয় না, সেটা ব্যাহত হয়। এটাই হচ্ছে মাটির পরিবর্তন। যখন এরকম পরিবর্তন সাধিত হয় কোনো অঞ্চলের মাটিতে, তখন আমরা বলতে পারি যে ওই মাটি স্বাভাবিক অবস্থায় নেই, ওই মাটিটা দূষিত হয়ে গেছে। এই অবস্থায় হচ্ছে মাটির দূষণ। ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই মাটি দূষণ সম্পর্কে জানলে। এখন এই মাটি দূষণের যে কারণ আমরা জানলাম, যে প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট কারণ। তো সেই কারণগুলো কি কি? দেখো, আমরা কিছু কারণ দেখি। প্রথমেই আমরা দেখি মানবসৃষ্ট একটা কারণ, গৃহস্থালির বর্জ্য, হাসপাতালের আবর্জনা, ইলেকট্রনিক বর্জ্য মাটিতে মিশার ফলে। আমরা শহরাঞ্চলে কি হয়, আমাদের প্রতিদিনের গৃহস্থালির বর্জ্য কোথায় ফেলি? আমরা ডাস্টবিনে ফেলি, খোলা ডাস্টবিন, আশেপাশে ডাস্টবিনের বাইরেও ফেলি। তখন কি হয়, মাটিতে যেগুলো পচনশীল দ্রব্য, সেগুলো ব্যাকটেরিয়া বা বিভিন্ন ছত্রাকের মাধ্যমে পচে সারে পরিণত হয়। কিন্তু কিছু অপচনশীল দ্রব্যও কিন্তু এই আবর্জনার সাথে আমরা মিশিয়ে একসাথে ফেলে দিই। যেমন ধরো প্লাস্টিক, পলিথিন, এগুলো কিন্তু মাটিতে পচেও না, নিজে মেশেও না,
আবার মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট করে, মাটির স্বাভাবিক উপাদানের ক্ষতি করে। তো এই ধরনের পদার্থ যখন আমরা গৃহস্থালী বর্জ্যের সাথে মিশিয়ে ময়লাগুলো কী করি, আমাদের প্রতিদিনের ঘরের ময়লাগুলো একটু পলি ব্যাগে করে ফেলে দিই। এই পলিথিন তো মাটিতে মেশে না, ফলে কি হয়, ওই জায়গার মাটি অনেকটাই দূষিত হয়ে যায়। হাসপাতালের আবর্জনা, হাসপাতালের বিভিন্ন ধরনের ব্যান্ডেজ, গজ কাপড়, সিরিজ, প্লাস্টিক, বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় ব্যাগ, পলিথিন জাতীয়, বেশিরভাগই হাসপাতালে এই ধরনের জিনিসপত্র ইউজ হয়। তো এই জিনিসপত্রগুলো যদি মাটিতে যায়, এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না, আর এই কারণেই মাটির ক্ষতি হয়। ইলেকট্রনিক বর্জ্য, এটা তো খুবই মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে, যে ইলেকট্রনিক পদার্থ আমরা যে ধরনের ডিভাইসগুলো ব্যবহার করি, এই যন্ত্রাংশগুলো যখন নষ্ট হয়ে যায়, এগুলো আমরা কি করি, সহজে আমরা এগুলো রিপ্রোডিউস করি না। সব দেশে এত সহজে এটা রিপ্রোডিউস করা যায় না, বা জং ধরে নষ্ট হয়ে গেলে বা অন্য কারণে নষ্ট হয়ে গেলে আমরা এখানে সেখানে ফেলে দিই, এগুলোও কিন্তু মাটিতে মিশে যায় না। তখন কি হয়, মাটির যে রাসায়নিক উপাদানগুলো সেগুলোর সাথে বিক্রিয়া করে এরা মাটির উপাদানের ক্ষতি করে, নিজেরা তো ঠিকমতো মেশেই না, উল্টা মাটির ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের পদার্থগুলো মাটিতে মেশার ফলে মাটির ক্ষতি হয়। শিল্প কারখানার বর্জ্য, এটা তো আমরা দেখেছি যে আমাদের ঢাকা শহরের পাশে বুড়িগঙ্গার নদীর পানি প্রায় সময়ই কালো হয়ে যায়, কারণ এই বুড়িগঙ্গার আশেপাশে প্রচুর শিল্প কারখানা রয়েছে। এগুলো থেকে বর্জ্য সঠিকভাবে সঠিক স্থানে নিষ্কাশিত না হওয়ার ফলে এই বর্জ্য পদার্থ মাটিতে, আশেপাশের মাটিতে এবং পানিতে, বুড়িগঙ্গার পানিতে মিশে যাচ্ছে। তা এর ফলে এর ভেতরে কিছু এই বর্জ্যের মধ্যে যে ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো থাকে, সেগুলো আশেপাশে অঞ্চলে মিশে যাচ্ছে। যেমন কি ধরনের মারাত্মক ক্ষতিকর পদার্থ থাকে, যেমন মার্কারি, জিঙ্ক, আর্সেনিক, বিভিন্ন অ্যাসিড, ক্ষার, লবণ ইত্যাদি। তো এগুলো যখন মাটিতে মিশে যায় তখন মাটির ক্ষতি হয়। কিভাবে, যেমন মার্কারি বা পারদ, এটা হচ্ছে একটা ভারী মৌলিক পদার্থ। এটা যখন মাটিতে মিশে তখন মাটির ভেতরে যে ক্ষুদ্র অণুজীবগুলো আছে সেগুলোকে মেরে ফেলে, তাহলে মাটির ভেতরের জীবদের জন্য এটা ক্ষতিকর। আর এই অণুজীবগুলো কিন্তু মাটির উর্বরতার জন্য প্রয়োজন। তাহলে এই ধরনের পদার্থ যে মাটিতে থাকে, মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। আর্সেনিক, এটা তো মারাত্মক ক্ষতিকর। আর্সেনিক জীব জগতের জন্য ক্ষতিকর, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি। বিভিন্ন অ্যাসিড, ক্ষার, লবণ এগুলোও মাটিতে মেশে। বিভিন্ন অ্যাসিড, আমরা জানি মাটির নির্দিষ্ট পিএইচ আছে, মাটিতে পিএইচের মান বেড়ে গেলে বা কমে গেলে এক এক ফসলের জন্য এটা এক এক রকমভাবে ক্ষতিকর। প্রত্যেকটা ফসল উৎপাদনের ক্ষেত্রে নির্দিষ্ট পিএইচ থাকে। যে মাটিতে যে ফসল উৎপাদন হয় সেই ফসলের প্রয়োজনীয় পিএইচের মানের তুলনায় যদি মাটিতে পিএইচের মান কম বা বেশি হয়ে যায়, আর মাটিতে পিএইচের মান কম বেশি হয়ে যায় কখন, মাটিতে যদি অ্যাসিড বেশি থাকে পিএইচের মান কমে যাবে, ক্ষার বেশি থাকে পিএইচের মান বেড়ে যাবে। এখন যে ফসলের জন্য যে মান প্রয়োজন তার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ওই ফসল ওই মাটিতে ভালোভাবে উৎপাদিত হবে না, তাহলে এটা ফসল উৎপাদনের জন্য অবশ্যই মারাত্মক ক্ষতিকর। বিভিন্ন ধরনের লবণও মাটিতে অতিরিক্ত লবণ সৃষ্টি হলে সেটা ফসলের জন্য ক্ষতিকর। আরও একটা ব্যাপার হচ্ছে যে এই যে রাসায়নিক পদার্থগুলো থেকে, শিল্প কারখানার বর্জ্য থেকে কিছু প্রোটিন জাতীয় পদার্থ বের হয়, যেগুলো মাটিতে মিশে হাইড্রোজেন সালফাইড বা সালফার ডাইঅক্সাইড, ফসফরাস অক্সাইড এই ধরনের গ্যাস তৈরি করে, যেগুলো মাটির জন্য ক্ষতিকর। আর এই যে রাসায়নিক পদার্থগুলো, শিল্প কারখানা থেকে বের হওয়া রাসায়নিক পদার্থ মাটিতে যায়, আরও মারাত্মক ক্ষতি করে। এই মাটিতে যে গাছপালা জন্মায় সেই গাছপালার ভেতরেও কিন্তু রাসায়নিক পদার্থগুলো ঢুকে যায়, আর সেই গাছপালা বা সেই ফসল যদি আমরা খাই তখন আমাদের শরীরেও কিন্তু সেটা ঢুকে যাচ্ছে, তাহলে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে দেখো যে এগুলো কতটা মারাত্মক ক্ষতিকর। মাটিতে তেজস্ক্রিয় পদার্থ যেমন রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম ইত্যাদির উপস্থিতি। মাটিতে তেজস্ক্রিয় পদার্থ কিভাবে আসে, যেমন ধরো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যদি কোনো কারণে বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে যায় বা এখান থেকে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থ ওই নিয়ন্ত্রণ ব্যবস্থার বাইরে কোনোভাবে বের হয়ে আসে, পরিবেশে মিশে যায়, মাটিতে মিশে যায়,
তখন জীবজগতের জন্য এটা মারাত্মক হুমকি স্বরূপ। কারণ এই যে ওই পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থা বা এছাড়াও আমরা জানি যে বিভিন্ন দেশ অনেক সময় পারমাণবিক বোমার বা পারমাণবিক যে কোনো ধরনের বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। তো এগুলো যখন পরিবেশে ঘটানো হয় তখন সেই এলাকার মাটি, পানি সব কিছুতেই এই ধরনের তেজস্ক্রিয় পদার্থগুলো ছড়িয়ে পড়ে। এই ধরনের তেজস্ক্রিয় পদার্থ এতটাই মারাত্মক যে এগুলো পরিবেশে সহজে নিঃশেষ হয়ে যায় না। বছরের পর বছর, শত শত বছর ধরে ওই পরিবেশের উপাদানে মাটিতে, পানিতে মিশে থাকে। আর সেই এলাকার এমনকি জীবজগতেও এই তেজস্ক্রিয় পদার্থটা চলে যায় ওই এলাকার। তো এর ফলে কি হয়, এই ধরনের তেজস্ক্রিয় পদার্থ জীব দেহে বিভিন্ন ধরনের ক্যান্সার, যেমন ত্বকের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, এগুলো সৃষ্টি করে। তো এই তেজস্ক্রিয় পদার্থ যে এলাকায় থাকে সে এলাকার সব কিছুতে, ঘর বাড়ি, গাছপালা, মাটি, পানি সব কিছুতে এই তেজস্ক্রিয়তার প্রভাব দেখা যায়। আর যেহেতু এটা মানে অল্প সময় শেষ হয় না, বছরের পর বছর ধরে চলতে থাকে, তাই এর ক্ষতিকর প্রভাবও ওই এলাকার সব কিছুর মাঝে বছর পর বছর ধরে চলতে থাকে, যেটা আমাদের জীবজগৎ বা পুরো পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এরপরে দেখো, কৃষি জমিতে অতিরিক্ত পলি থেকে জমিতে অনাকাঙ্ক্ষিত বর্জ্য পদার্থের উপস্থিতি। কৃষি জমিতে পলি কখন আসে? অনেক সময় আমরা জানি নদী ভাঙ্গন হয়, যেমন আমাদের দেশে পদ্মা নদীতে, পদ্মা খরস্রোতা নদী, এই পদ্মার দুই পারে প্রচুর ভাঙন হচ্ছে প্রতিনিয়ত। এই ভাঙনের ফলে যে মাটিগুলো, এগুলো কোথায় যায়? ঢেউয়ে, পানিতে ভেসে ভেসে এক জায়গার মাটি অন্য জায়গায় যে জমা হয়। অনেক সময় এই যেগুলোকে আমরা পলি বলি, এই পলিগুলো, মাটিগুলো অনেক সময় নদী তীরবর্তী কৃষি জমিতেও যে জমা হয়। যখন কৃষি জমিতে জমা হয় তখন এই পলির সাথে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত বর্জ্য পদার্থ, পলিথিন, প্লাস্টিক বা অপ্রয়োজনীয় কিছু পদার্থ ওই জমিতে যে আটকে যায়। তাহলে জমিতে ফসল ফলানোর জন্য যতটা উর্বর মাটি দরকার, সেখানে যদি অতিরিক্ত পদার্থ থাকে তাহলে ফসল উৎপাদনে সমস্যা হবে, ব্যাঘাত করবে। মাটি, শেকড় ঠিকমতো এই শেকড় থেকে গাছ উৎপাদন হতে বাধাপ্রাপ্ত হবে। মাটির রাসায়নিক উপাদানগুলো গাছ মাটি থেকে নিতে বাধাপ্রাপ্ত হবে। এইভাবে ফসলের ক্ষতি হবে। এরপর দেখো, খনিজ পদার্থ আহরণে ভূমি খনন। খনিজ পদার্থ অর্থাৎ খনিতে যে সকল পদার্থ থাকে সেগুলো যখন, যেমন সোনা, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, হীরক, বিভিন্ন ধরনের পদার্থ কি হয়, খনিতে পাওয়া যায়। খনি কি? ভূমি খনন করে এই জিনিসগুলো যেখানে থাকে সেখান থেকে বের করে নিয়ে আসা, এটাই তো খনি। তো এই খনি থেকে এই ধরনের পদার্থগুলো যখন নিয়ে আসা হয় তখন ভূমি খনন করতে যেয়ে এক জায়গার মাটি অন্য জায়গায় চলে যাচ্ছে। এই মাটিগুলো যে জায়গায় চলে যাচ্ছে সেই জায়গার স্বাভাবিক উপাদানের পরিবর্তন ঘটায় এবং ভূমি এক জায়গার ভূমি অন্য জায়গায় ফেলে দেওয়ার কারণে সেই জায়গার ভূমির পরিবর্তন হচ্ছে, ওই জায়গার গাছপালা কেটে ফেলতে হচ্ছে, ওই জায়গার ভূমির স্বাভাবিক বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে। তো এইভাবে দেখা যায় যে খনিজ পদার্থ আহরণে ভূমি খনন করলে ভূমির ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক, আগাছা ধ্বংসকারী দ্রব্যের ব্যবহার। এটা আমরা সবাই জানি যে কৃষি জমিতে যদি প্রয়োজনের অতিরিক্ত সার, আমরা জানি তো রাসায়নিক সার ব্যবহার করা হয়, কিন্তু সেটা যেন প্রয়োজনে অতিরিক্ত না হয়। যদি হয়, যাতে ফসল ভালো উৎপাদন হয়, পোকামাকড় ফসলে ক্ষতি না করতে পারে, সেজন্য কীটনাশক ব্যবহার করা হয়। অতিরিক্ত আগাছা জন্ম হলে ফসলের ক্ষতি হয়, সেজন্য আগাছা ধ্বংসকারী রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। কিন্তু এর প্রত্যেকটাই কিন্তু জমির উর্বরতা নষ্ট করে, জমির স্বাভাবিক উপাদানগুলো নষ্ট করে দেয়। সেই জন্য এগুলোর অতিরিক্ত ব্যবহারও মাটি দূষণের একটা কারণ। কৃষিকাজে উন্নত প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার। কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে যেয়ে আমরা জমির স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিবর্তন করে ফেলছি। স্বাভাবিক উপাদানগুলো, এর উর্বরতা দিন দিন বড় নষ্টই হয়ে যাচ্ছে, ফলে জমির ক্ষতি হচ্ছে। তাহলে এগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এই কতগুলো কারণ, এগুলোর কারণে মাটি দূষণ হয়। আরও একটা কারণ আছে, যেটা হচ্ছে
আরেকটা কারণ হচ্ছে ওই যে প্রাকৃতিক কারণ যেটা বলেছিলাম, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধস, ইত্যাদি কারণে। বন্যা হলে বন্যার পানির সাথে ময়লাযুক্ত বিভিন্ন অপ্রয়োজনীয় অপদ্রব্য মাটিতে মিশে যায়, কৃষি জমিতে মিশে যায়। জলোচ্ছ্বাস হলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাস হলে কি হয়, লবণাক্ত পানি ভূপৃষ্ঠে চলে আসে, যেটা ফসল উৎপাদনের জন্য ক্ষতিকর। ভূমিতে লবণের পরিমাণ বেড়ে যায়। ভূমিধস, পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ফলে পাহাড় কেটে কেটে পাহাড়ি অঞ্চলে ভূমিধস সৃষ্টি হয়ে যায় অতিরিক্ত পাহাড় কাটার ফলে। এই ভূমিধসের ফলেও ভূমির স্বাভাবিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। তাহলে এগুলোও কিন্তু মাটি দূষণের এক গুরুত্বপূর্ণ কারণ। তোমরা এই কারণগুলো তো জানো, এই পয়েন্টগুলোই যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে কতগুলো পয়েন্ট আছে। তো যদি প্রশ্ন করা হয় মাটি দূষণ কী, সংজ্ঞাটা এইভাবে লিখে দিবে। মাটি দূষণের কারণসমূহ কী, এই প্রত্যেকটা পয়েন্ট মনে রেখে প্রত্যেকটা পয়েন্টই যদি একটু বর্ণনা করে দাও, একটু প্রত্যেকটা পয়েন্ট একটু একটু করে ব্যাখ্যা করে দাও, তাহলে দেখবে তোমার প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন যদি বলা হয় যে মাটি দূষণের কারণ এবং ফলাফল বর্ণনা করো, ব্যাখ্যা করো, তাহলে কারণ তো তুমি দেখিয়ে ফেলেছো, এখন ফলাফল কি, অর্থাৎ মাটি দূষণের ফলে কি ঘটছে, কি ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে। এগুলো মাটিতে মেশার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, মাটিতে রাসায়নিক পদার্থের উপস্থিতি মাটির স্বাভাবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটাচ্ছে। তারপর শিল্প কারখানার বর্জ্য থেকে যে অতিরিক্ত রাসায়নিক পদার্থগুলো আসছে, যে এগুলোও মাটির উর্বরতা নষ্ট করছে। তেজস্ক্রিয় পদার্থ মাটিতে থাকার ফলে গাছপালা ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে। এমনকি তেজস্ক্রিয় পদার্থ এতটাই ক্ষতিকর যে ওই এলাকার তেজস্ক্রিয় পদার্থের অতিরিক্ত উপস্থিতি ওই এলাকার উদ্ভিদ জন্মাতেও ব্যাহত করে, অর্থাৎ ওই এলাকায় কোনো নির্দিষ্ট কিছু উদ্ভিদ জন্মাবেই না, এমনও ক্ষতিকর। তারপর ওই এলাকার কিছু অণুজীব একবারেই মরে যাবে, এরকমও হতে পারে। তাহলে এটা কতটা বড় ক্ষতিকর। তারপরে দেখো কৃষি জমিতে পলি জমে, ওই যে কৃষি জমিতে যদি পলি জমা হয় বা এই যে অতিরিক্ত সার কীটনাশক আগাছা ব্যবহার করা হয়, তাহলে ফসল উৎপাদনে ব্যাহত হয়। তাহলে এটাও একটা মারাত্মক কারণ। তারপর এই যে প্রাকৃতিক যে কারণগুলো আছে সেগুলোর কারণেও কৃষি জমির স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়। আর যদি ফসল উৎপাদন ব্যাহত হয়, যদি স্বাভাবিক গাছপালা উৎপাদনে ব্যাহত হয়, গাছপালা উৎপাদন কম হলে অক্সিজেনের ঘাটতি পড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। ফসল উৎপাদনে ব্যাহত হলে কোনো দেশে ফসল উৎপাদন কম হলে কি হয়, ওই দেশে খাদ্যের ঘাটতি ঘটবে। খাদ্যের ঘাটতি ঘটলে ওই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, অভাব দেখা দিবে, তাই না? এছাড়া যদি ভূমিতে থাকা ছোট ছোট অণুজীবগুলো মরে যায়, তাহলে এই ভূমির যে উর্বরতা, যে স্বাভাবিক বৈশিষ্ট্য, সেটা নষ্ট হবে। একদিকে যেমন এটা নষ্ট হবে, অন্যদিকে জীববৈচিত্র্যেও পরিবর্তন ঘটবে। তাহলে সবগুলোই দেখো এগুলোর কারণে আমাদের পুরো জীবজগতেই কিন্তু সমস্যার সম্মুখীন হবে। এটাই হচ্ছে ফলাফল। এই পয়েন্টগুলো তোমরা লিখবে, প্রত্যেকটা বর্ণনা করে লিখবে, এবং ফলাফল যখন লিখবে ফলাফলের ক্ষেত্রেও প্রত্যেকটা পয়েন্ট থেকে আলাদা আলাদা করে বর্ণনা করে লিখে দিলেই দেখবে সুন্দর একটা প্রশ্নের উত্তর তোমার লেখা হয়ে গেল। এখন আমরা দেখব মাটি সংরক্ষণের কৌশলসমূহ। মাটি সংরক্ষণের প্রয়োজন আছে, তাই না? যে মাটিতে আমরা বসবাস করছি, যে মাটিতেই আমাদের অস্তিত্ব নির্ভর করছে, সেই মাটি যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায় বলতে মাটির স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট হয়, মাটির বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তাই কি করতে হবে, মাটির উপাদান যেন সঠিক পরিমাণে থাকে এবং মাটি যেন ক্ষয় হয়ে পরিবর্তিত না হয়ে যায়, সেই জন্য আমাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, মাটি সংরক্ষণ করতে হবে এবং একে দূষণমুক্ত রাখতে হবে। তো তার জন্য আমরা কি করতে পারি? 1 নম্বর কাজ হচ্ছে বেশি করে গাছ লাগাতে হবে।
কেন? গাছ কি করে, সে গাছের শেকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে, ফলে ওই জায়গা থেকে মাটি সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। ঠিক আছে, তো এই কারণে গাছ লাগানো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ মাটি ক্ষয়রোধ করার জন্য। এছাড়াও আরও বেশ কিছু কাজ আমরা করতে পারি। দেখো, যখন বন্যার পানি বা যে কোনো জায়গা থেকে গড়িয়ে যাওয়া পানি কোনো ভূমি থেকে যায়, তখন ঢালু অঞ্চল দিয়ে যখন যায় তখন পানির বেগ বেশি থাকে, তখন কি হয়, যাওয়ার সময় ওই অঞ্চলের মাটিগুলো পানির সাথে ধুয়ে ধুয়ে ক্ষয় হয়ে অন্য জায়গায় চলে যায়। তো সেই রকম যেন না হয়, তাহলে কি করা যায়, অধিক হারে গাছপালা লাগানোর পাশাপাশি ঢালু জায়গায় ঘাস, ধনচে, কলমি জাতীয় গাছ লাগানো যেতে পারে, যাতে করে এই গাছগুলো মাটিকে ধরে রাখতে পারে। ঘাস কাটার সময় মাটি ঘেঁষে না কেটে একটু উপর থেকে কাটা। ঘাস কেন কাটা হয়? আমরা জানি গ্রামাঞ্চলে গবাদি পশুকে খাওয়ানোর জন্য অনেক সময় আমরা মানে খামারের লোকজন ঘাস কেটে খাওয়ায় বা গরুকে ছেড়ে দেয়, যাতে গরু তার প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারে। তো যদি এমনভাবে কাটা হয়, একদম শিকড় তুলে নিয়ে আসা হলো, তাহলে তো ঘাসই আর থাকবে না। কিন্তু একটু উপর থেকে কাটা হলে, শেকড় থাকলে সেখান থেকে আবার ঘাস তৈরি হবে। তাতে কি হবে, ওই জায়গার মাটিতে ঘাসের শেকড় থাকার কারণে মাটিটা ক্ষয় হবে না সহজে। ঠিক আছে, এছাড়া কি, দেখো, বন জঙ্গলে অতিরিক্ত গাছ না কাটা। বিভিন্ন প্রয়োজনে কিন্তু বন জঙ্গলের গাছ কেটে ফেলা হচ্ছে। জ্বালানির চাহিদা পূরণের জন্য খনি থেকে অনেক সময় জঙ্গলের কোনো জায়গায় যদি খনিজ পদার্থের উপস্থিতি পাওয়া যায়, তাহলে সেখানে বিশাল অঞ্চলে গাছপালা কেটে খনন কাজ শুরু হয়ে যায়। তাহলে এতেও কিন্তু ওই জায়গার মাটি ক্ষতিগ্রস্ত হয়। তাই এই ধরনের কাজ যেন না করা হয়, সেটা আমাদের সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাটিতে রাসায়নিক সারের বদলে জৈব সারের ব্যবহার। রাসায়নিক সার মাটিতে রাসায়নিক উপাদানের যতটা প্রয়োজন তার থেকে অনেক সময় বাড়িয়ে দেয়। কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, বা যে কোনো ধরনের আগাছা নিধনকারী কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করলে সেগুলো যেন অতিরিক্ত না হয়ে যায়। মাটিতে যতটা যে উপাদান থাকার প্রয়োজন তার থেকে যেন কমে না যায় বা বেশি না হয়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এই কারণে রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করাটা ভূমির জন্য বেশি উপযোগী। একই জমিতে বারবার একই ফসল উৎপাদন না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদন করা। একই জমিতে একই ফসল বারবার উৎপাদন করলে কি হয়, সেই জমিতে যে রাসায়নিক খনিজ উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলো আস্তে আস্তে সেই গাছ শুষে নেওয়ার কারণে, একই ফসল বারবার উৎপাদন করার কারণে আস্তে আস্তে সেই উপাদানগুলো কমতে থাকে, কারণ সেই উপাদান গাছ মাটি থেকে শোষণ করে নেয়। তাহলে কমতে কমতে একটা সময় দেখা যায় সেই গাছ তার প্রয়োজনীয় উপাদান সেই ভূমিতে আর পাচ্ছে না। তার মানে ওই ভূমিতে ফসল উৎপাদনের জন্য ভূমির উর্বরতা কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, মাটির উর্বরতা ধরে রাখার জন্য একই ফসল বারবার না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদন করা যেতে পারে। তাতে কি হবে, ভূমির উর্বরতা ঘাটতি হবে না। নদীর পাড়ে বাঁধ দিয়ে নদী ভাঙন রোধ করা। নদী ভাঙন রোধ করার জন্য শক্ত বাঁধ দিতে হবে, কংক্রিটের বাঁধ বা বালুর বস্তা ফেলে এমনভাবে বাঁধ দিতে হবে যেন নদী ভাঙন না হয়। ঠিক আছে, তাহলে নদী ভাঙনও হবে না, এই ভাঙনের পলি যে জমিতেও জমা হবে না, ফসলেরও ক্ষতি হবে না, ভূমিরও ক্ষয় হবে না। বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ করা। এটা বিভিন্ন আধুনিক দেশে বিভিন্ন দেশে এরকম আছে যে তারা কি করে, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য পদার্থ থেকে যেগুলো ব্যবহার ভূমির জন্য ক্ষতিকর, সেগুলোকে তারা আলাদা করে ফেলে এবং সেগুলো রিসাইক্লিংয়ের মাধ্যমে পুনরায় ব্যবহার উপযোগী উপাদানে তৈরি করে ফেলে। বিভিন্ন পদার্থ, বিভিন্ন আসবাবপত্র বা যে কোনো ধরনের ব্যবহার্য জিনিসপত্র বানিয়ে ফেলে। কিন্তু আমাদের দেশে এখনও এটা তেমন একটা নেই। যদি করা যায় তাহলে যে উপাদানগুলো বর্জ্য থেকে ভূমির জন্য ক্ষতিকর, সেগুলো সরিয়ে ফেলে পুনরায় ব্যবহার উপযোগী উপাদানে তৈরি করা যাবে, এবং বাকি উপাদানগুলো যেগুলো ভূমির জন্য উপকারী, সেগুলো ভূমিতে গেলে এটা জৈব উপাদান বা জৈব সারে পরিণত হবে, যেটা কিনা আমাদের ভূমির মাটি দূষণ রোধে, ভূমি ক্ষয় রোধে সব কিছুতেই যথেষ্ট ভূমিকা রাখবে। তো এখান থেকে যে পয়েন্টসগুলো তোমরা দেখলে, এই পয়েন্টসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, পড়বে, এবং প্রত্যেকটা পয়েন্টসই একটু করে পয়েন্টসগুলো মনে রাখবে, লেখার সময় একটু বর্ণনা করে লিখবে পয়েন্টস ধরে ধরে। তাহলেই তোমার
সংরক্ষণের কৌশলগুলো মুছাও হয়ে গেল, লেখাও হয়ে গেল। তাই তোমরা এই জিনিসগুলো যখন বাসায় পড়বে, পড়ার সময় অবশ্যই খাতায় লিখবে। পুরোটা লেখা লাগবে না, তোমরা সংজ্ঞা লিখবে, পয়েন্টসগুলো লিখবে, আর পয়েন্টসের ভেতরের কথাগুলো তো তুমি নিজের মতো করে বইটা বারবার যদি এই টপিক্সের বইটা যদি তুমি বারবার পড়লেই তোমার বিষয়বস্তুগুলো তোমার মাথায় ঢুকে যাবে। তারপরে পয়েন্টগুলো শেখা হয়ে গেলে তুমি নিজেই লিখে ফেলতে পারবে। আর এছাড়াও আরও ভালো উত্তর করার জন্য তোমরা বিভিন্ন পত্র পত্রিকা, ইন্টারনেট এগুলোতে এই ধরনের খবরগুলো পড়বে। বিভিন্ন সময় খবরের চ্যানেলগুলোতেও কিন্তু বিভিন্ন তথ্য দেওয়া থাকে। এগুলো যদি একটু খেয়াল করো, দেখবে খুব সুন্দর করে এই সম্পর্কে অনেক কিছু লেখা যায়। তোমরা ভালো থাকো, আগামী ক্লাসে আবারও দেখা হবে। খোদা হাফেজ।